ওকে, দেখো আজকে আমরা তাহলে তৃতীয় অধ্যায়ের পার্ট 6 শুরু করি। এখানে তোমার যেটা নিয়ে কথা আছে সেটা হলো যে চিহ্নযুক্ত সংখ্যা এবং কম্পিউটার সিস্টেমে এর উপস্থাপনা। এখন চিহ্নযুক্ত সংখ্যা ও কম্পিউটার সিস্টেমে উপস্থাপনাটা আসলে কেমন? সোয়া আসলা, সোয়া জয়েন হইছো? সোয়া, হ্যাঁ। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা ব্যবহার করে থাকি। সংখ্যাটিকে ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য নর্মালি যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন ইউজ করা হয়। অর্থাৎ যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নম্বর বলা হয়। এটা হলো ইম্পর্টেন্ট একটা কথা। যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন আমরা তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলবো। বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, বাইনারির জন্য এটা ভালো করে বুঝবা। বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে প্রকৃত যে মান থাকবে তার পূর্বে একটা অতিরিক্ত বিট আসবে, মানে বিট যোগ হবে। এই অতিরিক্ত বিটকে চিহ্ন বিট বলা হয়। চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটিকে আমরা ধনাত্মক সংখ্যা বলবো, আর চিহ্নবিট যদি 1 হয় তাহলে সংখ্যাটিকে ঋণাত্মক চিহ্ন বলবো। অ্যাজ ধরো আমরা যদি 8 লিখি, এই 8-এর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা হলো ধনাত্মক। এই 8-এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তারে বলা হয় ঋণাত্মক। অ্যাজ আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি কোনো একটা সংখ্যার, এখানে তো 8 বিটের সংখ্যা নিব সব সময়, 8টা বিটের সংখ্যার মধ্যে যদি সর্ববামে শূন্য পাওয়া যায় তাহলে আমরা ওই সংখ্যাটারে ধনাত্মক বলবো। এই 8টা বিটের সংখ্যার মধ্যে সর্ববামে যদি 1 পাওয়া যায় তাহলে ওই সংখ্যাকে আমরা ঋণাত্মক বলবো। সবাই বুঝছো? হ্যাঁ। ওকে। চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনা। কম্পিউটার সিস্টেমে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য 3টি পদ্ধতি আছে। 1 প্রকৃত মাঠ গঠন, 2 1-এর পরিপূরক, 3 হলো 2-এর পরিপূরক। এখন আমরা এই 3টা গঠন কিভাবে করতে হয় শিখব। এক্ষেত্রে 3টা পদ্ধতিকে ধনাত্মক সংখ্যার উপস্থাপনা একই, অর্থাৎ ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্নবিট ছাড়া বাকি অংশটি সংখ্যার মান জ্ঞাপন করে। তবে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে উপস্থাপনা একটু ভিন্ন ভিন্ন হয়। আমরা একটু নিচের দিকে আসি। যেমন উপরোক্ত 3টি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য রেজিস্টার সম্পর্কে প্রাথমিক একটা ধারণা থাকতে হয়। রেজিস্টার তাহলে কি? এগুলা কিন্তু কর জন্য পুরো ভালো করে। রেজিস্টার বলতে কি বুঝো? এরপরে তোমার এই যে একটু আগে পড়লাম চিহ্নবিট বলতে কি বুঝো? এগুলা কতে আসতে পারে। তাহলে রেজিস্টার হইল একগুচ্ছ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ মিন্স লাফালাফি করা, বুঝছো? ফ্লিপ ফ্লপ মানে লাফালাফি করা, এবং গেইটের সমন্বয়ে একটা ফ্লিপ ফ্লপ থাকবে। মানে এটারে তোমার আমাদের কম্পিউটারের ভাষায় ফ্লিপ ফ্লপ মিন্স কি বোঝাচ্ছে দেখি একটু। ফ্লিপ ফ্লপ, দেখো, ফ্লিপ ফ্লপ ক্যান রেফার টু এ টাইপ অফ ফুটওয়্যার অর এ ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পোনেন্টস। এটা মিনিং, বাংলা মিনিংটা দেখি আরও সহজ বলি। দাঁড়াও, তোমরা কি এটা দেখতেছো? হ্যাঁ। দেখি গুগল কি কয়। ফ্লিপ ফ্লপ নিত্যই বুঝাইতেছে, কিন্তু এটার আবেদনিক অর্থটা কি আসলে এটা দরকার। ফ্লিপ ফ্লপ হলো ইলেকট্রনিক ব্যবহৃত এক ধরনের যন্ত্র যা উপাত্ত সঞ্চিত রাখার জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রনিক তথ্য প্রযুক্তির ধারাবাহিক যুক্তি তন্ত্রে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। মানে ফ্লিপ ফ্লপটা আসলে একটা যন্ত্র বিশেষ, যতটুকু বোঝা যায় যে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়। পদার্থবিজ্ঞানে ও এফ ডব্লিউ জর্ডান প্রথম ইলেকট্রনিক ফ্লিপ ফ্লপ আবিষ্কার করে। এটার মেইন তাত্ত্বিক জিনিসটা তো আসে না, এটা আরও কীভাবে বুঝবো। ফ্লিপ ফ্লপ মেমোরি উপাদান, এটা একটু পড়ি। আচ্ছা, এটা নর্মালি ধরো যে ইলেকট্রনিক ডিজাইন মানে ডিভাইস নিয়ে কাজ করে আর কি। একটিমাত্র বিট ধারণ করে এরূপ অসংখ্য ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি হচ্ছে ইলেকট্রনিক মেমোরি ডিভাইস। অ্যাজ লাইক আমার যতটুকু মনে হইতেছে যে আমরা যদি আরও ক্লিয়ার হই যে তোমার যে 0 আর 1-এর যে একটা অবস্থা, তোমরা হয়তো যে এই জিনিসটা দেখছো। ধরো যে আমাদের যে যখন
এই যে বিভিন্ন মুভিতে দেখতাম যে ধরো যে যেরকম একটা এক্সরের যে ফাইলটা এরকম উঠানামা করে, ওই যে হার্টবিটের যে একটা সিস্টেম, তোমরা এটা দেখছো, খেয়াল করছো হয়তো। ডিজিটাল সার্কিট এটা এরকমভাবে কাজ করে, এই যে উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, এরকম। এই যে তোমার এই যে নিচে থাকা এটার বলা হয় ফ্লিপ, উপরে ধরো ফ্লপ, মানে এরকমভাবে একটা ডিজিটাল সার্কিট। আমাদের সার্কিটগুলো কিন্তু এইভাবে যাতায়াত করে, কারেন্টের যে একটা প্রবাহ যদি বলি আমরা, এটাই ধরো এক ধরনের ফ্লিপ ফ্লপ আর কি, ঠিক আছে। জি। আর এখানে দেখো বিভিন্ন গেট আছে, একটা গেটের সমন্বয় থাকে, এই ফ্লিপ ফ্লপে একটা গেটের সমন্বয় থাকে। এই গেট সম্পর্কে আইডিয়া এখন তো আর পাবা না, সামনে পাবা। এখন এই লজিক্যাল গেটগুলারই ইউজ করেই আমাদের ফ্লিপ ফ্লপটা কাজ করে আর কি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা দেখো গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। এরপর একটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংগ্রহণ করতে পারে, যেমন এন বিটের একটি রেজিস্টার এন বিটের বাইনারি তথ্য ধারণ করতে পারে, অর্থাৎ 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার ইত্যাদি যারা আছে তারা যথাক্রমে 8 বিটের জন্য 8, 16 বিটের জন্য 16 এবং 32 বিটের জন্য 32 সংখ্যক মানে বাইনারি মানগুলা ওরা এই ধারণ করতে পারে, হোল্ড করতে পারে। এই অধ্যায় শেষে আমরা রেজিস্টার সম্পর্কে জানবো, এটা পরে। এখন 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানের যে 8 বিট হলো, সর্বডানের যে 7 বিট হলো ডেটা বিট, এটা এমসিকিউতে আসতে পারে। এবং সর্ববামের চিহ্ন বিটটি হলো চিহ্ন বিট। অ্যাজ লাইক অ্যাজ দেখো আমি যে এটা আঁকাচ্ছি, এখানে 8টা বিট বানাই আমরা, 1 2 3 4 5 6 ধরো 7 8, তো এখানে ধরো 8টা বিট আছে। এই 8টা বিটের একদম সর্বডাউনে যেটা থাকবে এটারে বলা হয়, মানে সর্বডানের যে 7তম বিট থাকে এটার বলা হয় ডেটা বিট, মানে এটা হলো আমাদের ডেটা বিট। আর একদম সর্ববামে আসো, এই সর্ববামে যে থাকবে সে হলো চিহ্ন বিট। এটার কথা আমরা বলছিলাম, যদি সর্ববামে 0 থাকে তাহলে সেই সংখ্যাটা কি হবে, ধনাত্মক নাকি ঋণাত্মক? ও, 0 থাকলে হচ্ছে ধনাত্মক, ধনাত্মক। ধনাত্মক। আর যদি বামে একদম 1 থাকে তাহলে সেটা ঋণাত্মক হয়। এটারই বলা হয় চিহ্ন বিট, আর এটারে বলা হয় ডেটা বিট, ঠিক আছে। হ্যাঁ। তাহলে একইভাবে 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানে যেটা 15তম থাকবে সেটাও ডেটা বিট, আর সর্ববামের যে বিটটি থাকবে সেটার বলা হয় চিহ্ন বিট। তাহলে এন বিট রেজিস্টারের জন্য n-1 বিট হলো ডেটা বিট এবং সর্ববামের বিটটি হলো আমাদের চিহ্ন বিট। এই যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমরা প্রকৃত মান গঠন করি। প্রকৃত মান গঠনের প্রক্রিয়ায় কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা 8 বিট রেজিস্টারের উপস্থাপনের ক্ষেত্রে রেজিস্টারের ডানের যে 7 বিট থাকে সেটা ডেটা বিট এবং সর্ববামের যে বিটটি থাকে সেটা চিহ্ন বিট। এক্ষেত্রে ধনাত্মক চিহ্নের জন্য চিহ্ন 0 হয়, আর ঋণাত্মক চিহ্নের জন্য চিহ্ন বিট কী হয়, 1 হয়। এই প্রক্রিয়ায় +0 এবং -0 ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। প্রকৃত মান গঠনে সহজ হলেও এর জন্য জটিল বর্তনী প্রয়োজন হয়। এটা জাস্ট সার্কিটের আর কি দেখায়, এটা এতটা ইম্পর্টেন্ট না। আমরা নিচে একটু আসি। ধরো প্রকৃত মান গঠন প্রক্রিয়া, আমরা যদি +5 লিখি, -5 লিখি, একে আমরা 8 বিট রেজিস্টারে উপস্থাপন করব। তাহলে প্লাস মানের জন্য আমাদের 8 বিট রেজিস্টার মান কী হবে, আর মাইনাস মানের জন্য 8 বিট রেজিস্টার মান কী হবে সেটা আমরা একটু নিচে দেখি। দেখো, যদি প্লাস মানের জন্য হয় আমরা বলছিলাম সর্ববামে কি থাকবে বলো তো, 0 থাকবে না? 0 থাকবে। দেখো 1 2 3 4 5 6 7 8, সর্ববামে 0 থাকলে তারে বলা হয় +5 এর মান। দেখো +5 এর বাইনারি মান কিন্তু 101, কত বলো? হ্যাঁ, তাহলে 101 তার সর্ববামে আমরা দিছি, এই জন্য +5। আর 101-এরই দেখো যদি সর্ববামে বাই এনি চান্স 1 আসে তাহলে সেটারে কি বলবো আমরা, কি হবে বলো, -5 হবে না? হ্যাঁ। ওকে, বুঝতেছো? বোঝা যায়? হ্যাঁ। ছোয়া কি বুঝো? ছোয়া জি বুঝতেছি। ঠিক আছে। এবার একের পরিপূরক আমরা গঠন করি। দেখো, কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। এটা পরীক্ষায় মাঝে মাঝে কতে আসে যে একের পরিপূরক কাকে বলে। তার মানে তুমি যে সংখ্যাটা লিখবা, মানে 8 বিট রেজিস্টারের জন্য যে বাইনারি বিটগুলো লিখবা,
ওগুলারে জাস্ট উল্টিয়ে দিবে, মানে বিপরীতকরণ করে দিবে। বিপরীত করলে যে সংখ্যাগুলো পাবা তারা হলো একের পরিপূরক। তারা কি বলো? একের পরিপূরক। তাহলে এই প্রক্রিয়ায় আমরা ধনাত্মক সংখ্যার উপস্থাপন প্রকৃত মান গঠনের মতোই, অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা ধনাত্মক চিহ্নের জন্য চিহ্ন বিট 0 এবং বাকি 7 বিট ব্যবহৃত হয় ডেটা বিটের জন্য। ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয়ের জন্য ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয় করতে হয়, তারপর চিহ্ন বিট সহ সবগুলোকে উল্টিয়ে দিয়ে আমাদের একের পরিপূরক নির্ণয় করতে হয়। এটা কীরকম আমরা নিচে একটু আসি। দেখো, ধরো একের পরিপূরক গঠনে +5 আছে, তাহলে +5-এর মানটা দেখো 101-এর জন্য এটা তো মেইন বাইনারি মান 101, তাই না? হ্যাঁ তাহলে 8টা বিট যদি আমরা করতে চাই তাহলে বাম পাশের যত সংখ্যা আছে এগুলোর মধ্যে 0 দিয়ে ভরাট করতে হবে। ওকে, এখন সাইন বিটে আসো। তাহলে সাইন বিটে দেখো কি করছি, আমরা জাস্ট উল্টাইয়া দিছি। 1 দিয়ে উল্টাইয়া 0 হয়েছে, দেখো উল্টাইয়া দিছি। বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি। দেখো সর্ববামের যে মানটা হয়েছে সেটা কি 1 হয়েছে না? হ্যাঁ এই দেখো এটার মান -5 হয়েছে। তাহলে এই 5-এর +5-এর একের পরিপূরক -5। বোঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। তাহলে এবার আসো আমরা 2-এর পরিপূরক গঠন করি। 2-এর পরিপূরক হইল এই যে যে তুমি একের পরিপূরক পাইলে, এই একের পরিপূরকের সাথে জাস্ট বাইনারি মান 1 যোগ করবা। কত যোগ করবা? 1 যোগ করব। এই 1 যোগ করলে যে সংখ্যা পাবা তাকে 2-এর পরিপূরক বলা হয়। তাহলে দেখো এখানে যারা আছে তার সাথে তুমি 1 যোগ করো। এই 1 যোগ করলে যে মান পাবা সেটাই হলো আমাদের 2-এর পরিপূরক। বোঝাইতে পারছি? হ্যাঁ ওকে, তাহলে এই 1 যোগ করো। বলো, এই 1 আর 0 যোগ করলে কত? 1 1। বাকিগুলা 1 দিয়ে দাও। তাহলে এই যে নতুন করে যেটা পাইলা সেটা হলো 2-এর পরিপূরক। বুঝছো? হ্যাঁ দেখো আমরা 2-এর পরিপূরক গঠন করি। এই যে কত সুন্দর করে রেজাল্টটা দিছে দেখো। +1 যোগ করছি, দেখো 1s মানে 2-এর পরিপূরক, আর 2s মানে 1s মানে 1-এর পরিপূরক, আর 2s মানে 2-এর পরিপূরক। হ্যাঁ, তাহলে দেখো +1 যোগ করছি 1 1, ওরা যেমনি আছে অমনি থাকে, তাই না? তাহলে +5-এর 2-এর পরিপূরক কত পাইছো? 1 1। হ্যাঁ 1 1 1 1 1 0 1 1। ঠিক আছে? হ্যাঁ ওকে, এবার 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব এটা তুমি একটু পড়বা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, প্রশ্ন আউট ইনশাল্লাহ। এটা খতে আসবো। এটা কেন ইউজ করা হয় এর গুরুত্বটা নিজে পড়বা, ঠিক আছে? এখানে যা আছে একদম হুবহু মুখস্থ করবা। টিএম এটার বলা হয় ঠাড়া মুখস্থ। টিএম মানে ঠাড়া মুখস্থ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর ঠাড়া মুখস্থ মানে এটা বুঝাই পড়া যায়। 2-এর পরিপূরক দেখবা যে দামে খুবই সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে, এবং এটা ধরো যে সার্বজনীন, এটা সব জায়গায় ইউজ করা যায়। এই যে চিহ্নবিট থাকে, চিহ্নহীন সংখ্যা থাকে, একই বর্তনীতে ব্যবহার করা যায়। এবং গঠনের কাজ আমরা মূলত বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে পারি, এবং আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক গঠনে এটা ব্যবহৃত হয়। মানে সব কিছু মিলিয়ে এটা আমাদের জন্য মানে খুবই লাভজনক একটা অবস্থা ক্রিয়েট করে, যার কারণে আমরা এটা ইউজ করতে পারি। এই জন্য 2-এর পরিপূরকের গঠনের গুরুত্বটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে, আর এটা জাস্ট পড়ো। এটা হলো বলছে যে 2-এর পরিপূরক পদ্ধতির যোগ কিভাবে করা হয়। এটা আমরা পারি যোগ, এর আগে যোগ পড়াইছি না গত ক্লাসে। হ্যাঁ ওকে, সেই সিস্টেমটা আর কি। এখন আমরা এটা পড়বো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ পরীক্ষায় আসবে ছোটো কথে, এই কোশ্চেনটা ছোটো কথে আসবে, বুঝছো? এখানে বলছে 8 বিট রেজিস্টারের জন্য -25 এবং +12 যোগ করো। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, আছে না? হ্যাঁ আছে। তাহলে তুমি নর্মাল মেথডে আসো, আমারে বলো যে -25 যোগ তুমি যদি 12 করো তাহলে এটা রেজাল্টটা কত আসে বলো তো দেখি। নরমাল পদ্ধতিতে -13 হয় না? হ্যাঁ তাহলে আমরা এই জিনিসটাই করব। এখন কিসের মাধ্যমে করব?
একের দুইয়ের পরিপূরক। হ্যাঁ, দুইয়ের পরিপূরক। এই কোশ্চেনটা ওরা বলে যে দুইয়ের পরিপূরকের সাহায্যে -25 এবং 12 এর যোগফল নির্ণয় করো। এটা এখন আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করব। এখন মজার ব্যাপার হলো, তুমি আমারে বলো এই যে যে মাইনাস চিহ্ন এটা কার মধ্যে আছে, 25-এর মধ্যে নাকি 12-এর মধ্যে? 25-এর মধ্যে। 25-এর মধ্যে। এখন দুইয়ের পরিপূরক আসলে কেন আবিষ্কৃত হয়েছিল? দুইয়ের পরিপূরক আবিষ্কৃত হয়েছিল মাইনাসের ভ্যালু বের করার জন্য, মানে মাইনাসের মান বের করার জন্যই মূলত দুইয়ের পরিপূরক আবিষ্কৃত হয়েছিল। এখন মাইনাসের ভ্যালু তুমি কার বের করবা, 25-এর নাকি 12-এর? 25-এর। তাহলে এই 25-এর ক্ষেত্রে দুইয়ের পরিপূরক প্রযোজ্য। তাহলে দুইয়ের পরিপূরক শুধু কার জন্য করবা বলো তো? শুধু মাইনাসের যেটা থাকবে -25-এর জন্য, মাইনাস মান পাওয়ার জন্য। +12-এর কি কিছু করার দরকার আছে? না। নাই। এই জন্য দেখো আমরা সলিউশন করি, আমরা সলিউশনে আসি। +12-এর জন্য 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান লেখো। বলো 12-এর বাইনারি মান কি 1100 না? হ্যাঁ। বাকি 4টা বাম পাশে 8টা পূর্ণ করে দিলে সমস্যা আছে? না। +25-এর বাইনারি মান দেখো এত। 25-এর বাইনারি মান এত হয়, এটা পারবা তো? বলো তো কেমনে? হ্যাঁ, পারবো। বলো। এই যে মিলছে না? মিলছে। 8 বিট রেজিস্টারের জন্য 3টা দিয়ে দিছি। এবার দেখো 25 তো প্লাসের মান, তাই না? হ্যাঁ। এখন আমাদের দুইয়ের পরিপূরক আনতে হবে। দুইয়ের পরিপূরক আনার জন্য তোমার কাজ হইল ওই যে একের পরিপূরক আগে কইরা নেওয়া, তাই না? হ্যাঁ। দেখো আমরা একের পরিপূরক জানি কিভাবে করব, শুধু কি করব? শুধু ওইটারে পরিবর্তন করে দিতে। হ্যাঁ, উল্টায় দিব, মানে বিপরীতকরণ করব, করছি না? আর দুইয়ের পরিপূরক কিভাবে পাবো বলো তো? ওইটার সাথে ওই যে পরিবর্তন করলাম ওইটার সাথে একটু। ওটার সাথে 1 যোগ করবো। এই দেখো করছি, 1 1 1 সব থাকে সেম। ঠিক আছে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার যে আছে সে কি 1 না? এই 8 নাম্বার যে বিটটা আছে সেটা 1 থাকা মানে এখানে যে মানটা আসবে সেটা কি মাইনাসের নাকি প্লাসের? মাইনাসে। এই দেখো আমরা মাইনাসের 25 পাইছি। সো এখন কাজ হইলো, আমাদের বলছিল প্লাসের 12 সাথে মাইনাসের 25 তুমি যোগ করো। তো আমরা এখন কি করব বলো? সেই প্লাসের 12 মান এখানে বসাবো। এই দেখো বসাইছি। আর এই যে দুইয়ের পরিপূরকের মান পাইছি বসাইছি। কোনো সমস্যা আছে? এটা না। এই দুইটারে কি করবা বলো? এখানে যে এই হিসাবটা যে করছিলে এটা কি যোগ করে বের করছিলে না মানটা? হ্যাঁ, যোগ করে। তো অবশ্যই তোমার এখানে যোগের কাজটাই করতে হবে, কারণ আমরা জানি যে পরিপূরকের কাজটা হলো যোগের মাধ্যমে করতে হয়। এখানে যে হিসাব নিকাশটা পাবা এটা কিসের মাধ্যমে পাবা? যোগের মাধ্যমে। তো দেখো এটা যোগ করলে -13 হয়, আর এই পাশে যোগটা করো তুমি। বলো 0 আর 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, হাতে 1 থাকে, 1 1 যোগ করলে 10, হাতে 1 থাকে, 1 1 1 1। এই বুঝছো সবাই? হ্যাঁ, বুঝছি। 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8 নম্বরের চিহ্ন বিট 1, তাই এই যোগফল ঋণাত্মক হবে না? ঋণাত্মক। আমাদের স্বাভাবিক রুলসে ওটা ঋণাত্মক মান বেরোইছে, আবার আমাদের লজিক্যাল ওয়েতেও ঋণাত্মক মান বেরোইছে, তার মানে ঠিক আছে। তাহলে দুইয়ের পরিপূরক গঠন করলে প্রকৃত ফলাফল পাওয়া যায় এই যে এই জিনিসটা। সো এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এইভাবে সেম যত ম্যাথ আছে সবগুলা করতে পারবা এখন? পারবো ইনশাআল্লাহ। ছোয়া, পারবো। তাহলে তোমার হোমওয়ার্ক হলো ছোয়ারও আজকে থেকে হোমওয়ার্ক দিবা তুমি জমা, এগুলা কইরা দেখাও আমারে। তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতির বিয়োগের কাজটা নর্মালি আসে না। বিয়োগের কাজটা হলো ওই আগের মতোই, এখানে যেটা বলছে সেটা হলো মাইনাসের 12 আছে আর এই ধরো যে প্লাসের 12, এটার বিয়োগ দিতে বলছে। তাহলে কি লিখবা তুমি বলো? মাইনাসের 25 মাইনাস হলো 12, তার মানে মাইনাসের 25 মাইনাসের হলো 12 হয়, তাই না? তারপরে দুইটা মিলে মাইনাসের 27 হয়। তার মানে এখানে দেখো বিয়োগের কাজটাও করব আমরা, মূলত এটা যোগের মাধ্যমেই করব। দেখো এটা যোগের মাধ্যমে কিভাবে করব ভালো করে বুঝবা। মাইনাসের 25 আমরা যোগ চিহ্ন দিয়ে যদি মাইনাসের 12 লিখি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। এবার দেখো দুইটা সংখ্যার সামনেই মাইনাস চিহ্ন আছে, তাই না? তার মানে এবার দুইয়ের পরিপূরক কি একটার জন্য করবা নাকি দুইটার জন্যই করা লাগবে? দুইটার জন্যই করতে। হ্যাঁ, ভেরি গুড।
তাহলে দেখো 25-এর জন্য 2-এর পরিপূরক করবা, আবার 12-এর জন্য 2-এর পরিপূরক করবা, করছো না? হ্যাঁ করছি। এরপরে এই দুইটারে কি করবা, বিয়োগ নাকি যোগ? যোগ করবো। হ্যাঁ, যোগের মাধ্যমেই করতে হবে, কারণ আমরা জানি পরিপূরক কাজটা হলো মূলত কিসের মাধ্যমে করা লাগে? যোগের মাধ্যমে। হ্যাঁ, এই জন্য যোগের মান। তাহলে 25 আর 12 যোগ করলে 37 হয়। তাহলে দেখো 25 আর 12 যোগ করলে 37 হয়, আর এখানে যে হিসাবটা করবা এটা কিসের করবা, বিয়োগ দিয়া নাকি যোগ দিয়া? যোগ। ওকে, তাহলে 0 আর 1 যোগ করলে 1 1, এইভাবে করবা, পারবা না? হ্যাঁ পারবো। তাহলে বিয়োগ ফলের কাজটাও যোগের মাধ্যমে করা হয়, তার মানে পরিপূরকের কাজই হলো বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা। বিয়োগের এ- কাজটা যোগের মাধ্যমে। হ্যাঁ, এডি ইনশাল্লাহ আবার হোমওয়ার্ক এডি কইরা দেখাইবা মানে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমরা নতুন একটা টপিক পড়ি। এটা একদম সিম্পল, এত ডিপলি কিছু নাই এখানে, জাস্ট এগুলো একটু মুখস্থ টাইপের, তো যাই না রাখলে ভালো হয়। যেমন আমাদের কোড আছে, একটা হলো বিসিডি কোড, একটা ইবিসিডি কোড, আর একটা হলো এসকি কোড। এই কোডগুলো আসলে কি, এগুলার পরিচয় আমাদের একটু জানা দরকার, এই জন্যই শুধু পড়বো আমরা। আর একটা তোমার ইউনিকোড আছে, দেখো কোন কার্ডের কি, কোন কোডের কি ইউজ বা কে কোন কারণে ইউজ করা হয় বা কীভাবে এগুলো আসলো, এখানে এটা বলা আছে আর কি। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কে বোঝানোর জন্য বাইনারি বিটের 0 বা 1 অদ্বিতীয় বিন্যাস ব্যবহৃত হয়। এই অদ্বিতীয় বিন্যাসকেই বলা হয় কোড। অ্যাজ তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে, সেই ফিঙ্গারপ্রিন্ট আমার সাথে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টের মিল আছে? না। ওকে, আমার হাতের করের সাথে তোমার হাতের কর মিল নাই, আমার গঠনের সাথে তোমার গঠনের মিল নাই, তার মানে আমরা প্রত্যেকটা পার্সন এক একজন ইউনিক মানুষ, তাই না? কারোর সাথে কারো মিল তো নাই। না। আর কম্পিউটারের ক্ষেত্রেও প্রত্যেকটা বাইনারি ডিজিটকে বোঝানোর জন্য, মানে প্রত্যেকটা ভাষাকে বোঝানোর জন্য, ইউনিকলি বোঝানোর জন্য কম্পিউটারের ক্ষেত্রে এক ধরনের চিহ্ন বা বর্ণ বা সংখ্যা বা প্রতীক ইউজ করা লাগে। এই চিহ্ন বা বর্ণ বা সংখ্যা বা প্রতীক এদেরকে বলা হয় কোড। কথা বুঝছো? হ্যাঁ। যেমন আমাদের যে তোমার ওয়ান টাইপ কোড দেয় না, ওটার কি বলা হয়, ওটিপি। ওটিপি বলে না? হ্যাঁ হ্যাঁ। ওয়ান টাইপ কি জানি আমি ভুলে গেছি, ওয়ান টাইম পাসওয়ার্ড, তাই না? এটা তো ওয়ান টাইপ পাসওয়ার্ডই বলে পূর্ণরূপ, হ্যাঁ মনে হয়। এটাই ওয়ান টাইম পাসওয়ার্ড। তারপরে যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের জন্য ফেসবুকে যেরকম মাঝে মাঝে দেখবা 27 52 2 দিয়ে দিছে 02, হ্যাঁ এরকম। অথবা আবার দেখবা যে পাসকোড দিয়েছে তারপরে ছোট হাতের BC, তারপর আবার ধরো যে দিয়ে দিল P, আবার বড় হাতের WTZ। এই যে যে সমস্ত জিনিসগুলো চিহ্নগুলো ইউজ করা হয়, এরাই মূলত এক একজনের কোড, এগুলারে বলা হয় কোড, ঠিক আছে? এই কোডগুলো বিভিন্ন প্রকার হইতে পারে, তার মধ্যে আমাদের আছে বিসিডি কোড আছে, এটার বলা হয় বাইনারি কোডের ডেসিমাল। এই বিসিডির পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল। আর আলফানিউমেরিক কোড আছে, আলফানিউমেরিক কোড মানে এখানে তোমার আলফা নাম্বারও থাকবো আবার নাম্বারও থাকবো, মানে আলফাও মানে ABCD এরাও থাকবো, আবার নাম্বারও থাকবো 1 2 3 4 5 6, মানে মিক্স করা থাকবো, এদের বলা হয় আলফানিউমেরিক কোড। আর এটা তোমার এসকি কোড, এটা বলে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর ইবিসিডি কোড হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ফর ইন্টারন্যাশনাল কোড, মেবি এরকম বুঝলে গেছি আমি। আর ইউনিকোড হলো এটা জাস্ট একদম ইউনিভার্সাল কোড, এটা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কোড, সার্বজনীন কোড। এই কোডের ভিতরে পৃথিবীর যত প্রকারের কোড আছে সব লুকায়িত এনে, সব আছে ইউনিকোডের মধ্যে, বুঝছো? হ্যাঁ। আমি এখানে এতটুকুতে যা বললাম তার বিস্তারিত রূপ এখানে দেওয়া আছে, এই যে তুমি টেনশন করো না, এই দেখো বাইনারি কোডের ডেসিমালের পূর্ণরূপ আছে, আছে না? হ্যাঁ আছে। এটা সম্পর্কে বলাও আছে এখানে, বাইনারি কোডের এককটা কি এখানে সব বলা আছে, এগুলো একটু পইরা নিবে, ঠিক আছে? ঠিক আছে। এটা কই ইউজ করা হয়, এই যে ক্যালকুলেটরে, ডিজিটাল ঘড়িতে, ভোল্ট মিটারে এগুলা ইউজ করা হয় এই বাইনারি কোডের ডেসিমাল। এটা পইরাই এই যে এটা এমসিকিউর জন্য মুখস্থ করো। যেমন আমাদের বাইনারি কোড এটা দেখো একটু, যে 8421 কোড, এটার বলা হয় নিউট্রাল বাইনারি কোডের ডেসিমাল। এই যে এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, এদের ধরো যে আমরা 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন ডেসিমাল সংখ্যা দিয়ে এই কোডগুলার আমরা প্রকাশ করছি।
যেমন মনে করো ডেসিমাল সংখ্যা যদি আমরা 7421 লিখি তাহলে তার জন্য বাইনারি কোড 0 এর জন্য 00, 1 এর জন্য এটা, 2 এর জন্য এটা, 3 এর জন্য এটা, মানে এটার ইউনিক একটা কোড হলো এগুলা সবাই, ওর জন্য ইউনিক কোড এগুলা, ওর জন্য ইউনিট কোড এগুলা। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে এক্সএস 3 বলতে বুঝছো, এক্সএস 3 মানে দেখো এখানে এক্সএস 3 বলতে বোঝাইছে এই 1টা দেখো 3 ঘর বামে আসছে, এই 10 দেখো 3 ঘর বামে আসছে, 11 দেখো, এই বুঝতেছো এটা? হ্যাঁ, কিন্তু 5 এর পরে তো আবার 3 ঘর আসে, তাহলে ওইগুলোর ক্ষেত্রে কি হবে? 1000 এর জন্য, 6 এর জন্য কত আসছে? 1001, 1010, 1011, 1100, ঠিকই তো আছে। 1 তারপরে 10 তারপরে 11 হয়। ও হ্যাঁ, এগুলা জাস্ট মানে এটা তো আসলে আমি তোমার কি বলবো, এটার একটা ক্রমবিন্যাস আর কি, এই সংখ্যাগুলোর জন্য এগুলা ক্রমবিন্যাস। আহামরি এগুলা অতটুকু মানে ওই রকম না যে এটা থেকে হয়েছে, মানে এটার মধ্যে মাধ্যমে যে এটাই হবে তা না, এটা জাস্ট এক্সপ্রেস করছে আর কি, যে এটার জন্য আমরা যদি এগুলা ইউজ করি, এগুলা এক একটা কোড হলো ইউনিক ইউনিক কোড, কারোর সাথে কারো মিল আছে? না মিল নাই। এটাই বলছে মানে 24-24 এর জন্য বা 52-11 জন্য ইউনিক কোডগুলা কারোর সাথে কারো মিল নাই, এগুলাই মাঝে মাঝে ইউজ করা হয়, এগুলার যে ওটিপি কোড বলা হয় আর কি, এরকম সিস্টেম। ঠিক আছে। আর বাইনারি কোডের ডেসিমালের জন্য আরেকটা মজার ব্যাপার আছে, সেটা একটু দেখে দেই। যেমন এই যে এটা দেখো একটু, এটাই হলো আসে আমাদের পরীক্ষায়, এটা আসে যেমন 592 আছে, এটা কি ডেসিমাল আছে না? হ্যাঁ ডেসিমাল। এটার বাইনারি কোডের ডেসিমাল হলো জাস্ট জাস্ট এখানে যে কোডটা আছে ডেসিমালের, তারে শুধু বাইনারি নাম্বারে কনভার্ট করবা, এটাই বাইনারি কোডের ডেসিমাল। যেমন 2 আছে, এই 2 এর বাইনারি মান কত? 10। এটা হলো 4 বিটের জন্য রেজিস্টার হয় সবসময়, বাইনারি কোডের ডেসিমালের জন্য 4 বিট সবসময় নিতে হয়, এটার কোডেরটা 4 বিটের হয়। যেমন এখানে 10 নিছো, 4 বিট কি পূর্ণ হয়েছে? না। এই যে বাম পাশে 2টা শূন্য দিছি, এখন 4টা হয়েছে না? 9 এর জন্য কত? 1001, 5 এর জন্য কত? 101, তাই না? দেখো 4টা বিট করার জন্য বাম পাশে শূন্য দিছি, তাহলে এই যে লিগালি যে সম্পূর্ণ মানটা যে পাইলে, এই মানটা সম্পূর্ণ মানটা হলো বাইনারি কোডের ডেসিমাল। দেখো এটাই আমরা এখানে লিখছি বাইনারি কোডের ডেসিমাল, দেখছো? ওকে, তাহলে 801 এর জন্য করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ পারবো। এরপরে তুমি আলফা নিউমেরিক কোড বলবা। দেখো এখানে আমি বলছিলাম বিভিন্ন চিহ্ন, সংখ্যা, পাশাপাশি বর্ণ মিলিয়ে আলফা নিউমেরিক কোড, এগুলো নর্মালি 3 প্রকার, একটা অ্যাসকি, আর একটা এবিসিডি, আর একটা ইউনিকোড। এগুলো একটু পইরা নিও তুমি, এখানে যেগুলো আমি দাগায় দিই তোমারে, যেটার পূর্ণরূপটা পইরো। আর এগুলোর মধ্যে কয়টা করে বিট ইউজ করা হয়, যেমন অ্যাসকি আবার 2 প্রকার, একটা XC7 আর একটা XC8। অ্যাসকি 7 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 7 সংখ্যক চিহ্ন বা বিট ইউজ করা হয়, আর অ্যাসকি 8 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 8 সংখ্যক চিহ্ন বা বিট ইউজ করা হয়, ঠিক আছে? এখানে দেখবা যে সংখ্যাগুলো আছে তার বাম পাশে একদম যে 3টা আছে তাদের বলা হয় জোন বিট, আর ডান পাশের যে 4টা আছে তাদের বলা হয় সংখ্যাসূচক বিট, ঠিক আছে? আর জোন বিটের বাম পাশে যদি আরো কোনো সংখ্যা আসে তখন তারে বলা হয় প্যারিটি বিট। কি বিট? জোন বিটের মানে জোন বিট হলো, ধরো যেখানে অ্যাসকি 7 যখন বলছি, তার মানে আমাদের 7 এর জন্য এখানে বিট কোড আসবে 7টা আসবে, 1 2 3 4 5 6 7। এখন পরবর্তী যে 4টা এদের বলা হয় সংখ্যাসূচক বিট, আর বাম পাশে যে 3টা থাকবে তাদের বলা হয় জোন বিট, বুঝছো? এটা হলো অ্যাসকি 7 এর জন্য। আর অ্যাসকি 8 এর জন্য তাহলে আরেকটা বিট বেশি না, সেই বিটটা হলো একদম বাম পাশে অ্যাড হয়, তারে কয় প্যারিটি বিট। কি বিট? প্যারিটি বিট। সোয়া বুঝতেছো? হ্যাঁ, এখন ওই যে আমি বলছিলাম যে অ্যাসকি 7 এর জন্য হলো 2 টু দি পাওয়ার 7 সংখ্যক চিহ্ন বা বিট ইউজ করা হয়, তার মানে 128টা মাত্র চিহ্ন বা বিট ইউজ করতে পারবা।
আর দেখো 2^8 যেটা ASCII 8 তার জন্য 256টা বিট ইউজ করা যায়। কয়টা? 256। এখন আমি বলি তোমার জানার পরিমাণ, তোমার কাছে তোমার ব্রেনে ধরো যে একটা সময় শুধু ABCD শেখানো হয়, 26টা বর্ণ শুধু শেখানো হয়, আর ক ব্যঞ্জন বর্ণ ধরো 39টা শেখানো হয়েছে বা 50টা শেখানো হয়েছে। তাহলে টোটাল মিলিয়ে তোমার কাছে ধরো 86টা বর্ণর ভান্ডার আছে তোমার কাছে। ধরো সরাসরিও তোমার শেখানো হয়েছে 11টা আছে, তার সাথে 11 যোগ করো, তাহলে তোমার 97টা হয়, তাই না? এই 97টা বর্ণ তোমার শেখানো হয়েছে, এগুলা দিয়ে তুমি ধরো যে মোটামুটিভাবে একটা লেখা, বাংলা লেখাগুলা এগুলা করতে পারো, বা ধরো ইংলিশের কিছু কিছু বুঝো। কিন্তু আমি যদি তোমারে বলি যে ইংলিশের ক্ষেত্রে তুমি 1 2 3 4 এগুলা লেখো, এখন বলো এই 97-এর বাইরে তোমার মধ্যে কি কোনো গণ্ডি আছে, কোনো কিছু শেখানো হয়েছে? না। কিন্তু তুমি যদি এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আরও শিখো, তাহলে তুমি আরও 100টার ভাগীদার হইলে না, মানে আরও 100টা তোমার মধ্যে অ্যাড হইলো না। তার মানে তুমি বলো এখন 197টা হয়েছে, এই 197টা জ্ঞানের ভান্ডার নিয়ে তুমি কি আসলে কম পরিমাণ কাজ করবা, নাকি ওই যে 97টা শুধু ছিল এটা নিয়ে কম পরিমাণ কাজ করবা, কোনটা? 97 হ্যাঁ, তাহলে 197 যদি হয় তোমার জ্ঞানের ভান্ডার, তাহলে অনেক বেশি পরিমাণ কাজ করতে পারবা না। এটাই হলো ASCII 7 আর 8 এর মধ্যে পার্থক্য। ASCII 7 দিয়ে আমরা মাত্র 128টা চিহ্ন বা বিট ইউজ করতে পারতাম 5 কোড হিসেবে, বাট এখন আমরা 2^8 দিয়ে 256 পর্যন্ত যে কোনো ধরনের সংখ্যা চিহ্ন, বিট চিহ্ন বা যে কোনো ধরনের প্রতীক আমরা ইউজ করে পাসওয়ার্ড বানাইতে পারি। তাইলে আমাদের 256-এর জন্য পাসওয়ার্ডটা আরও স্ট্রং হচ্ছে না? হ্যালো, হ্যাঁ আঙ্কেল। বুঝতেছো? বুঝছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এরপরে ধরো যে আমরা আরেকটা আসি, এই যে এফসিডি কোডে। এফসিডি কোডের জন্য দেখো এটার পূর্ণরূপটা পড়বা। এখানে দেখো 2^4 মানে 16টি ভিন্ন ভিন্ন কোড আমরা ইউজ করতে পারি। এই কোডের জন্য আমাদের 2^8 ইউজ করা যায়, যেখানে ধরো যে আমাদের 256টি অঙ্ক, বর্ণ, বিশেষ চিহ্ন আমরা প্রকাশ করতে পারি। মনে করি ধরো 5কে ইবিসিডি কোডে প্রকাশ করতে হবে, তাহলে 5-এর বিসিডি কোড হলো এত, কোডের মান হবে এত, আর 5-এর ইবিসিডি কোডের মান হবে হলো এই যে জিনিসটা। তাই 5-এর বিসিডি কোড কত? এই যে এত, 1 2 3 4। তাহলে 5-এর জন্য বিসিডি কোড কত হয় বলো তো? 101 হয় না? 4 বিটের জন্য তুমি 0 অ্যাড করলা, তাহলে এর জন্য ইবিসিডি কোড আবার কত হবে সেটা তোমারে বলছে। ইবিসিডি কোডের জন্য কত হয়? 101 লেখার পরে আর বাম পাশে সবগুলাইতে 1 দিছো না? ইবিসিডি ক্ষেত্রে মানে ইবিসিডি করে কয় বিট নিবে? ইবিসিডি ক্ষেত্রে 8 বিটই নিবে, বাট এখানে শুধু এক্সটেন্ডেড থাকবে। এক্সটেন্ডেডগুলো হলো তোমার বাইনারি মান পাওয়ার পরে বাম পাশে শুধু 1 1 1 লিখে তুমি 8টা বিট পূর্ণ করে দিবা, শেষ কাহিনী। বুঝছো? মানে হচ্ছে এই ইবিসিডি কোডটা মানে কোডে বের করার পর এরপর বাম পাশে হচ্ছে 1 দিয়ে দিবে। হ্যাঁ, বাম পাশে 1 দিয়ে দিবে। মনে করো 7-এর বাইনারি মান কত বলো? 111 না? তাহলে এখানে 4টা বিট পূর্ণ করো আগে, তাহলে দেখো আমরা 1 দিছি, 4টা হইছে না? হ্যাঁ 0 দিব। এখন হ্যাঁ 0 দিব না 4টা করার জন্য? হ্যাঁ, এই যে 4টা দিছি, 4টা তো 0 তো দিছি, 4টা হয়েছে তো। এখন বাম পাশে 8টা বিট পূর্ণ করার জন্য আরো 4টা ঘর খালি আছে, খালি আছে। এই 4টা ঘরে 1 দিয়ে দিবা, 4টা, শেষ কাহিনী। বুঝছো? বুঝিয়ে। ওকে। আর ইউনিকোড হলো সার্বজনীন কোড, এটা হলো সবচাইতে দামি একটা কোড। এটা অ্যাপল কম্পিউটার কর্পোরেশনের, জেরক্স কর্পোরেশনে এটা ইউজ করা হয়। এইখানে মজার ব্যাপার হলো যে 2 বাইটে 16টি বিট, মানে তুমি এখানে 2^16 মানে 65,536টি ওয়ার্ড ইউজ করতে পারবা। হিসাব করছো? মানে
তোমার দুনিয়ার ভান্ডারে যত আছে সব তথ্য এই ইউনিকোডের ভিতরে আছে, সব যত ধরনের সংখ্যার ইউজ দরকার সব এখানে আছে। বুঝাতে পারছি? হ্যাঁ তাইলে সবচাইতে বেশি মানে গুরুত্বপূর্ণ কোড আমাদের মাঝে সুবিধাজনক এটা কোনটা? ইউনিকোড। এই ইউনিকোডটা মুখস্থ করবা, খতে আসবো যে ইউনিকোডের সুবিধাগুলো লেখো। বুঝছো? হ্যাঁ বুঝছি। এই পর্যন্ত হলো আমাদের সংখ্যা পদ্ধতির এন্ড ঘটলো। সংখ্যা পদ্ধতির প্রথম পার্ট সমাপ্ত ঘটলো। সেটা হলো যে সংখ্যা পদ্ধতি রিলেটেড যত হিসাব নিকাশ আছে মানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেটা হলো আমাদের এই পর্যন্তই শেষ। এরপরের যে পার্টটা শুরু হবে সেটা হলো লজিক্যাল পার্ট। এটা নতুন একটা চ্যাপ্টার, মানে চ্যাপ্টার না তো দ্বিতীয় পার্ট আর কি। সংখ্যা পদ্ধতির দুইটা পার্ট থাকে, একটা হলো শুধু সংখ্যা পদ্ধতির হিসাব নিকাশ নিয়ে, আর এটা তোমার হলো লজিক্যাল পার্ট মানে গেট নিয়ে। ওটার বলা হয় গেট, সংখ্যা পদ্ধতির গেট মানে ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলা হয়। এখন আজকে আমরা নেক্সট ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ তাহলে আবার জয়েন হও, আবার জয়েন হয়ে আমরা আবার বুলিয়ান থেকে শুরু করব ইনশাআল্লাহ এই লিঙ্কেই।